নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে, ডোমিনেট করেই জিতেছে। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ডোমিনেট করে জিতেছে, 87 বল হাতে রেখে জিতেছে, 6 উইকেটে জিতেছে। এমন জয়ের পর যা হয় আর কি, 7 খুন মাফ। আবেগে, উচ্ছ্বাসে, উল্লাসে ভেসে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই মধুর জয়েও আমি একটু তেতো কথা বলতেই চাই, একটা প্রসঙ্গ তুলতেই চাই, যে এটা হয়তো বা খুব জনপ্রিয় না। বাংলাদেশ ব্যাটিংয়ের ফাজলামোটা যেন আমরা ভুলে না যাই। এই ম্যাচে ব্যাটিংয়ে যে ফাজলামো বাংলাদেশ করেছে, তাতে করেও আমরা পার পেয়ে গিয়েছি, ম্যাচ জিতে গিয়েছি। হয়তোবা চট্টগ্রামে লাস্ট ম্যাচেও এমন করে আমরা পার পেয়ে যেতে পারি, কিন্তু লং রানে এই ফাজলামো করে পার পাওয়া যাবে না। এবং এই অন্যায়টা টিমের মধ্যে কীরকমভাবে ইফেক্ট করবে সেটাও ভেবে দেখার আছে বই কি। বাংলাদেশের এরকম ডোমিনেটিং জয়ে ব্যাটিংও এরকম প্রফেশনাল পারফরমেন্সের ম্যাচটাতেও আমি কোন আলোচনাটা করছি, কেন আমি ব্যাটিংয়ের ফাজলামের কথাটা বলছি, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা একটুখানি দেখুন। এই আজকের ম্যাচটাতে আমাদের ব্যাটিং অর্ডারের টপ 5টা দেখুন। তানজিদ হাসান তামিম ওপেনার, ওপেনিংই করেছেন। সাইফ হাসান ওপেনার, ওপেনিংই করেছেন। ধরেন নাম্বার 3-তে নেমেছেন যে সৌম্য সরকার, মূলত তো তিনি ওপেনার নয় কি। নাম্বার 4-এ নেমেছেন যে নাজমুল হোসেন শান্ত, মূলত ওপেনার না হলেও টপ অর্ডার ব্যাটসম্যান তো, এবং ওপেনার হিসেবেও এই ওয়ানডে ক্রিকেটে তার পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশের জার্সিতেই। ইনফ্যাক্ট ধরেন মাঝে মাঝে তিনি ওপেনার হিসেবে খেলেন। গত বছরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে ওপেনিংয়ে নেমে শান্ত 77 রান করেছিলেন না। নাম্বার 4-এ খেলেছেন তিনি। নাম্বার 5-এ খেলেছেন যিনি লিটন দাস, তিনিও তো ভাই মূলত ওপেনার। তাহলে বাংলাদেশের আজকের এই ব্যাটিং লাইন আপের 1 থেকে 5-এর মধ্যে যারা রয়েছেন, তারা সবাই সার্টেনলি টপ অর্ডার ব্যাটসম্যান। টপ 3-এর মধ্যে অবশ্যই তাদের থাকা উচিত, বা সেইটাই তাদের পজিশন। এবং মূলত এই 5 জনের অন্তত পক্ষে 4 জন, শান্তকে যদি আমি বাদও দেই, ওপেনার। কিন্তু আমরা তাদের 1 থেকে 5 নম্বরে খেলিয়ে আমরা এই ম্যাচটা পার পেয়ে গিয়েছি। আমরা কি লং রানে পার পাবো? এবং সেটা আমাদেরকে আসলে করতে হয়েছে কেন, সেই জায়গাটাতে আমাদের কোথায় কোথায় অন্যায়ের জায়গাগুলো হলো আমি বলছিলাম না। এই ম্যাচে একাদশে নিয়ে আসা হয়েছে সৌম্য সরকারকে, যার একাদশ থেকে বাদ পড়াটাই ছিল বিস্ময়কর গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে। কারণ তার আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি টপ রান গেটার ছিলেন, 140 রান 3 ম্যাচে করেছিলেন। শেষ 2টা ম্যাচে তিনি দলের টপ স্কোরার ছিলেন, 91 রান করেছিলেন, 45 রান করেছিলেন। এরকম পারফরমেন্সের পর নেক্সট সিরিজে একাদশে জায়গা হারিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এই ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয় নাই। পাকিস্তানের সঙ্গে সিরিজের কোনো ম্যাচে একাদশে চান্স পাননি। এই সিরিজেরও প্রথম ম্যাচটাতে একাদশে তিনি চান্স পেলেন না। এই ম্যাচটাতে তিনি একাদশে এসেছেন আফিফ হোসেন ধ্রুবর জায়গায়। আফিফ হোসেন ধ্রুব প্রথম ম্যাচটাতে তিনি যেই পজিশনটাতে খেলেছিলেন, লেট অর্ডারে ফিনিশারের রোলে নাম্বার 6-এ, সেইখান থেকে যখন সৌম্যকে আনা হলো, আমি খুব ইন্টারেস্ট নিয়ে ওয়েট করছিলাম। একাদশে দেখেছি যে সৌম্যকে আসলে কয় নাম্বারে ব্যাটিং করতে পাঠানো হয়। দেখলাম যে তাকে নাম্বার 3-তে ব্যাটিং করতে পাঠানো হয়েছে। তাতে করে সৌম্যর ব্যাটিং অর্ডারের জায়গাটা মোরলেস ঠিক ছিল। হ্যাঁ, ওপেনার হিসেবে তিনি খেলতে পারেননি, নাম্বার 3-তে খেলেছেন, টপ অর্ডারেতেও খেলেছেন তিনি। কিন্তু সেইটা করতে গিয়ে আমাদের কি হয়েছে, নাজমুল হোসেন শান্তকে আমাদের 3 থেকে 4-এ নামাতে হয়েছে, লিটন দাসকে আমাদের 4 থেকে 5-এ নামাতে হয়েছে, তাওহিদ হৃদয়কে আমাদের 5 থেকে 6-এ নিয়ে যেতে হয়েছে। এখন আপনি আমাকে বলেন, ওপেনার দিয়ে আপনি মিডল অর্ডারকে ভরিয়ে ফেলবেন? আপনি এই জায়গায় মিডল অর্ডার তো একটি স্পেশালিস্ট পজিশন, সেই জায়গাটাতে আমরা স্ট্রাগল করছি, সবই সত্যি কথা, এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। এইখানটাতে আমরা অভিজ্ঞ ক্রিকেটার রাখতে চাই, যেই কারণে লিটন দাসকে মিডল অর্ডার ব্যাটসম্যান বানানো হয়েছে, নাম্বার 4-এ তাকে খেলানো হয়েছে। কিন্তু আমি আবার এই সিরিজের আগের প্রেস কনফারেন্সটাতে নতুন সিলেকশন প্যানেল হাবিবুল শাহ সুমন ভাইদের নেতৃত্বাধীন, সেইখানে সুমন ভাই যে কথা বলেছিলেন, তাতে মনে হয়েছে যে লং রানে লিটন দাসকে তারা ওপেনার হিসেবেই দেখতে চান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম না হয় যে এইখানে মিডল অর্ডারে অভিজ্ঞ হিসেবে তাকে মিডল অর্ডারে একটা স্পট দেওয়া হলো। এখন তো আপনি মিডল অর্ডার, আমি যদি নাম্বার 4-5 ধরি, সেইটা মিডল অর্ডারের মেরুদণ্ডটা 6-7-কে আপনি ফিনিশার রোল ধরতে পারেন। সো মিডল অর্ডারের ওই মেরুদণ্ডের জায়গাটাতে তো দুইটাই মেকশিফট মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের এই ম্যাচটাতে খেলেছেন, শান্ত এবং লিটন। দুজনের কেউ তো মিডল অর্ডার ব্যাটসম্যান না। এবং যেই মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, তাকে নাম্বার 6-এ নিয়ে যেতে হয়েছে।
নাম্বার 6-এর রোল এবং নাম্বার 4-5-এর রোল তো এক না। আপনি বলতে পারেন যে ভাই ক্রিকেটে তো অনেক কিছুই হয়, সেই একটু ফ্লেক্সিবিলিটির জায়গাটা তো থাকে, সবই ঠিক আছে, কিন্তু এটা ওয়ানডে ক্রিকেট। টি-20 হলেও আপনি এটার একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু ওয়ানডে ক্রিকেটে এইভাবে করে আজকের ম্যাচটাতে আমরা যেহেতু টার্গেট 199 রান ছিল, সেটাতে হয়তো আমরা পার পেয়ে গেছি। যেহেতু নিউজিল্যান্ড খুবই দুর্বল দল, সেহেতু আমরা হয়তো পার পেয়ে গেছি। লং রানে আমরা আসলে পার পাবো না। মিডল অর্ডারটা আমাদের দুর্বলতার জায়গা, সেই দুর্বলতার জায়গাটা কি আমরা আরো বেশি দুর্বল করে দিলাম না? সেটা নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে নেমে যতই 50 রান করুন না কেন, 13 ইনিংস পর তিনি 50 পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে। তার মানে কি শান্ত এখন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে গেলেন? বা ধরেন আপনি লিটন দাস, তিনি হচ্ছে যে ওয়ানডে ক্রিকেট থেকে যে বাদ পড়েছিলেন, 7 ম্যাচে মনে হয় 13 রান করে বাদ পড়েছিলেন। গত সিরিজটাতে তিনি ফিরেছেন, 2টা 40s-এর ইনিংস খেলেছেন। এই সিরিজেরও ফার্স্ট ম্যাচটাতে 40s-এর আরেকটা ইনিংস রয়েছে। লিটন তাই বলে মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে গেছেন? লিটন শান্ত দুজনই মিডল অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশের 2027 বিশ্বকাপ পরিকল্পনা পর্যন্ত আপনি কি ওইভাবে দেখতে পারেন? দেখেন, এটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন। আরেকটা যে প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে একমাত্র মিডল অর্ডারে যিনি ধারাবাহিকভাবে সফল বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যানই তাওহিদ হৃদয়, তাকে 6 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ম্যাচ ফিনিশ করেছেন আজকের দিনটাতে, কিন্তু সেইটা কি তার পজিশন, তার জায়গা? এটা কি আপনি ফাজলামি বলবেন না? আসেন এবার আফিফ হোসেন ধ্রুবর ক্ষেত্রে। তাকে এই একাদশে জায়গা দেওয়া হয়েছে, লেট অর্ডারে তাকে আনা হয়েছে, নাম্বার 6-এ তাকে খেলানো হচ্ছে। গত সিরিজে 2টা ম্যাচে সুযোগ পেয়েছিলেন, একটাতে 14 রানে আউট হয়েছেন, আরেকটাতে 5 রানে নট আউট ছিলেন। সো এই সিরিজেও সুযোগ পেয়েছেন। প্রথম ম্যাচটাতে যাচ্ছে তাই ব্যাটিং তিনি করেছেন, 27 রান করতে 49টা বল তিনি খেলেছেন, এবং সেইখানটাতে একটা বাউন্ডারিও মারতে পারেননি। তাওহিদ হৃদয়ের সঙ্গে তার ওই পার্টনারশিপের সময় 15 ওভারের একটা ফেজ গিয়েছে, সেই সময়টা বাংলাদেশ কোনো বাউন্ডারি মারতে পারেনি। খুবই প্যাথেটিক ছিল ধ্রুবর ব্যাটিংটা। হ্যাঁ, এইখানটাতে আপনি তাকে একাদশ থেকে বাদ দিতেই পারেন, সেইটার প্রেক্ষাপটে। কিন্তু সৌম্য সরকারকে একাদশে নিয়ে এসে আফিফের জায়গায় তাকে 3 নম্বরে খেলিয়ে সব ব্যাটিং অর্ডারে সবকিছু চেঞ্জ করে ফেলাটা যৌক্তিক কিনা? আজকের দিনে এটা হয়তো মার্কেট পাবে না আপনার কাছে, যে না কাজ তো হয়েছে, ঠিক তো হয়ে গিয়েছি। এটা হবে না, লং রানে এটা হয় না। এখন পাল্টা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের অপশনটা কি ছিল? মাহিদুল ইসলাম অঙ্কন আসলে আমাদের স্কোয়াডটাতে আছেন কি কারণে? আপনি যদি আফিফকেই রিপ্লেস করেন, তাহলে তো আপনি অঙ্কনকে খেলাবেন। এখন অঙ্কনও আপনি কোন পজিশনটাতে খেলাবেন? আপনি বলতে পারেন যে সে তো ডোমেস্টিক ক্রিকেটে বা ডিপিএল-এতে তিনি খেলেন হচ্ছে গিয়ে মিডল অর্ডারটাতে, ধরেন 4 নাম্বারের ওইটাই হচ্ছে গিয়ে তার জায়গা। আমাদের হয়েও তিনি যে একটা সিরিজ খেলেছেন বাংলাদেশের জার্সি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 3টা ম্যাচে তিনি খেলেছেন 5 নম্বরে। সো এর নিচে কি তাকে নামানো যায় কিনা? তা 5 নম্বরে তাকে খেলিয়ে আপনি তাওহিদ হৃদয়কে তো 6-এ খেলিয়েছেন, খেলাতে পারতেন না? কিংবা ধরেন তাওহিদ হৃদয়কে 5-এ রেখে অঙ্কনকে 6-এ খেলানো যেত না? আফিফকে খেলিয়েছেন নাম্বার 6-এ, সেটাও তার আউট অফ পজিশন। আফিফ ওই জায়গায় খেলতে চান না, লেট অর্ডারে। এইটা নিয়ে পুরনো কোচ চান্ডিকা হাতুরে সিং এর সঙ্গে তার মনোমালিন্য হয়েছে, যেই কারণে একেবারে দল থেকে তিনি বাদ পড়ে গিয়েছেন। এগুলো তো বহুল চর্চিত বিষয়। আবার তিনি ফিরেছেন, ওই পজিশনেই ফিরেছেন এবং তিনি পারফর্ম করতে পারেননি। সেই তুলনায় অঙ্কন একটুখানি ওয়েল ইকুইপড। আপনাদের মনে থেকে থাকবে হয়তো লাস্ট বিপিএলটার আগের বিপিএল, মানে যে বিপিএলটা এবছর শেষ হলো সেটা গত বছর 2025-এর বিপিএলে অঙ্কন তিনি খুলনার হয়ে খেলছিলেন, এবং সেইখানটাতে তিনি কিন্তু 175 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। বেশিরভাগ তিনি ব্যাটিং করেছেন ওখানে নাম্বার 6 অ্যান্ড বিলোতে। অ্যান্ড টি-20 আর ওয়ানডে আলাদা ফরম্যাট আমি জানি, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই এত কিছু বোঝার বা আমাদেরকে সেই সুযোগটা কি রয়েছে? আমাদের প্লেয়ার্স বল কি অত বড়? মানে আমি বলছি যে আপনি ব্যাটিং অর্ডারের হিসাবটা যদি ধরেন, সেই ক্ষেত্রে তুলনামূলক বেটার জায়গাটা হতো যদি আপনি ওইভাবে চিন্তা করেন, সেইখানটাতে অঙ্কনকে সুযোগ দেওয়া। তা না হলে অঙ্কনকে আপনি কেন স্কোয়াডে রেখেছেন? অঙ্কনকে স্কোয়াডে রাখার তো তার মানে কোনো দরকার নাই। আপনার যদি এইখানটাতে আফিফকে বাদ দিলেও আপনি অঙ্কনকে না খেলান, তাহলে অঙ্কনকে আপনি কার জায়গায় খেলাবেন? লিটনকে বাদ দিলে তার জায়গায় খেলাবেন? শান্তকে বাদ দিলে তার জায়গায় খেলাবেন? খেলাবেন না তো, ওগুলো তো আরো বেশি করে খেলাবেন না। তাহলে এই ছেলেটাকে ক্যারি করার আসলে প্রয়োজনের জায়গাটা কি? ডোন্ট গেট মি রং, আমার ভুল বোঝার কোনো কারণ নেই। আমি সৌম্য সরকার একাদশে এসেছেন, আমি এটার বিরোধী না, এবং আমি তো সবসময় এটা মানে একটা ভোকাল তো আমি খুবই, এবং আমি বলে আসছি যে সৌম্য যেভাবে বাদ পড়েছেন সেটা অন্যায়, এভাবে আসলে বাদ পড়তে পারেন না তিনি। এবং সৌম্যকে অবশ্যই খেলানো উচিত ছিল, গত সিরিজটাতে খেলানো উচিত ছিল। গত সিরিজের ফার্স্ট ম্যাচটাতে তিনি ডিজার্ভ করতেন একাদশের জায়গায়, সেটা না হলেও লাস্ট ম্যাচ অন্তত ডিজার্ভ করতেন, এই সিরিজের শুরুতে ডিজার্ভ করতেন। তিনি একাদশের সুযোগ পান নাই। এখন যখন সুযোগ পেয়েছেন, নাম্বার 3-তে খেলছেন, সেটা সৌম্যর জায়গা। কিন্তু সেইটা করতে গিয়ে আমরা ব্যাটিং অর্ডারটা এমনভাবে করে ফেলেছি, যেটা আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে আসলে স্রেফ ফাজলামি বলে মনে হয়। বাংলাদেশ আজকে যেই ব্যাটিং অর্ডার নিয়ে খেলেছে, সেইখানে প্রথম 5 জনের সবাই টপ অর্ডার ব্যাটসম্যান। সবাইকে আপনি ওপেনার বলতে পারেন, অন্তত 4 জনকে তো ওপেনার আপনি বলতেই পারেন।
এবং সেইটা করতে গিয়ে একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান আপনি তাওহিদ হৃদয়কে 6 নম্বরে ঠেলে দিতে হয়েছে। সেইটা করতে গিয়ে আমাদের মিডল অর্ডারটা যে বড় দুর্বলতার জায়গা, সেখানে একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানকে আমরা লেট মিডল অর্ডারে ঠেলে দিয়েছি, এবং এই জায়গাটাতে যেই দুইজন আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান না, শান্ত এবং লিটন, তাদেরকে আমরা এইখানটাতে খেলিয়েছি। সো ওভারঅল পুরো জিনিসটাই খুব প্ল্যান্ড ওয়েতে হয়েছে আমার কাছে সেটা মনে হয় না। এবং এইটা যদি হচ্ছে কি স্ট্যাবলিশ হয়ে যায়, আজকে শান্ত 50 করেছেন, তো মনে হতে পারে যে না তাহলে তো এই পজিশনে তিনি ফিট। আজকে ধরেন হৃদয় ম্যাচ শেষ করেছে, মনে হতে পারে যে না নাম্বার 6 পজিশনে তো তিনি ফিট। তাহলে ভাই আসলে লং রানে ক্রিকেটে ব্যাটিংয়ে স্পেশালিস্ট পজিশন তো আছে রে ভাই, সেটা তো একটা গুরুত্ব তো আছে। আপনি একটু এদিক ওদিক সাফল করতে পারেন, কিন্তু এইভাবে পুরো ব্যাটিং অর্ডারটাকে এলোমেলো করে দেওয়াটা ফাজলাম ছাড়া অন্য কোনো কিছু আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে না। আই জাস্ট হোপ যে চিটাগাংয়ের লাস্ট ওয়ানডে ম্যাচে এটা আমরা কারেক্ট করব, এবং যে অন্যায়গুলো আসলে হচ্ছে একটাও, এটা চেইন রিঅ্যাকশনের মতো, একটা অন্যায় আরেকটা অন্যায়কে ইনভাইট করে। ধরেন ওই পজিশনে ব্যাটসম্যান না হওয়া সত্ত্বেও আপনি যখন আফিফকে ওইখানে খেলাবেন, তখন তাকে যখন ড্রপ করবেন, তাহলে আপনি অঙ্কনকে কেন খেলাবেন না? তখন আবার আপনার মনে হবে যে আমরা সম্মুখে যেইভাবে অন্যায়ভাবে বাদ দিয়েছি, কোনো না কোনোভাবে তাকে খেলাই। তাকে খেলাতে গিয়ে যখন তার পজিশনে খেলাবেন, তখন আবার অন্য পজিশনগুলো এলোমেলো নড়বড়ে হয়ে যাবে। ফলে পুরো জিনিসটাই আসলে একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। যদিও এটার সঙ্গে আজকে আপনারা এগ্রি করবেন না, অনেকেই এগ্রি করবেন না, যেহেতু বাংলাদেশ ম্যাচটা জিতেছে। কিন্তু 5 জন ওপেনার ব্যাটিং অর্ডারের টপ 5 মানে 1 2 3 4 5-এ রেখে, বা টপ 3-র 3 জনকে 5 নাম্বার পর্যন্ত টেনে নিয়ে গিয়ে বাংলাদেশ আসলে ওয়ানডে ক্রিকেটে খুব ভালো করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। ফলে এই জিনিসগুলো থার্ড ম্যাচটাতে বাংলাদেশ কারেক্ট করে কিনা ব্যাটিং অর্ডারের, সেটা দেখার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো।